তো এই ভিডিওতে আমরা প্রাচীন বৌদ্ধ সম্প্রদায়সমূহ নিয়ে কথা বলবো। দ্বিতীয় সংগীতির পর বৌদ্ধ ধর্ম দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একটি হলো স্থবিরবাদ ও অন্যটি হলো মহাসাঙ্গিক। এই দুই ভাগে বিভক্ত হওয়ার পর সেই দুই ভাগ থেকে আবার অনেকগুলো শাখা উপশাখা জন্ম হয়। এভাবে করে টোটাল 18টা নিকায় হয়েছিল। ভিডিওটি শুরু করার আগে তিনটি কথা না বললে নয়। প্রথমত, উচ্চারণে বিভ্রান্ত হবেন না। কোন কোন উচ্চারণে বিভ্রান্ত হতে পারেন সেগুলো আমি সংক্ষেপে এখানে লিখে দিয়েছি। অর্থাৎ ভিডিওতে কোনো সময় উচ্চারণ যদি একবার মহাসাঙ্গিক অন্য সময় মহাসঙ্গিক এভাবে উচ্চারণ করা হয়ে থাকে বা বাকি যে দুইটি অপশান দেওয়া আছে সে দুটি উদাহরণ বা অপশানের যদি এরকম উচ্চারণ ভিন্ন হয়ে থাকে তাহলে কনফিউজড হওয়ার কোনো দরকার নেই। উচ্চারণ ভিন্ন হলেও অর্থ কিন্তু এক। দ্বিতীয়টি হলো এটি একটি ওভারভিউ মাত্র। এখানে আমরা প্রত্যেকটা স্কুলের গুরুত্বপূর্ণ তথ্যগুলোই তুলে ধরার চেষ্টা করেছি, বিস্তারিত আলোচনা করিনি। তবে ভবিষ্যতে বিস্তারিত আলোচনা করা যেতে পারে যদি আপনারা কমেন্ট করে আমাদেরকে জানান। তৃতীয়টি হচ্ছে এখানে আমরা থেরবাদ, সর্বাস্তিবাদ ও মহাসঙ্গিক এই তিন ধারার বিবরণ মিলিয়ে আমরা এটি তৈরি করেছি, তাই কিছু মতভেদ থাকতেই পারে। দ্বিতীয় বৌদ্ধ সংগীতের পর বিনয়ের মতপার্থক্যের কারণে যে ভিক্ষু সংঘ দুই ভাগে বিভাজিত হয়েছিল, একটি হলো স্থবিরবাদ, অন্যটি হলো মহাসাঙ্গিক। এখানে আমরা দেখতে পাচ্ছি স্থবিরবাদকে বলা হয় সেক্ট অফ দ্য এল্ডার্স এবং এটি মূলত বৌদ্ধ ধর্মের অর্থোডক্স শাখা ছিল, অর্থাৎ রক্ষণশীল ধারা ছিল, যারা মূল সূত্র, প্রাচীন নিয়ম ও অনুশাসন অক্ষত রাখাই তাদের প্রধান লক্ষ্য ছিল। তৃতীয়ত, তারা নতুন ব্যাখ্যার চেয়ে সংরক্ষণে বেশি গুরুত্ব দিত এবং সংখ্যায় তুলনামূলকভাবে কম ছিল। অপরদিকে মহাসঙ্গিক, যাদেরকে দ্য গ্রেট সাঙ্গা বলা হতো, যারা ছিল উদার মনস্ক ও বিস্তৃত দৃষ্টিভঙ্গির গোষ্ঠী, নতুন চিন্তা, ব্যাখ্যা, দর্শন ও বিস্তৃত ভাবধারার জন্য পথ খুলে দিয়েছিলেন। সংখ্যায় এরাই বেশি ছিল। এবার আমরা আলোচনা করব স্থবিরবাদ ধারা নিয়ে। এই স্থবিরবাদ ধারার মধ্যে প্রমুখ যে তিনটা শাখা আসতো, একটি হলো সর্বাস্তিবাদ, বৈশ্যপুত্রীয় ও বিভাজ্যবাদ, এবং এদের আন্ডারেই আরও বিভিন্ন উপশাখাগুলো আসতো। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি লিখে রেখেছি, সেটা হলো আজকের যে থেরবাদ পরম্পরা রয়েছে বা বৌদ্ধ ধর্মের তিনটি প্রমুখ শাখার মধ্যে যে একটি শাখা হলো থেরবাদ, এই থেরবাদটা এসেছে মূলত স্থবিরবাদের অধীনস্থ বিভাজ্যবাদ ধারা থেকে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটি হলো বিনয় বিতর্ক। অর্থাৎ আমরা ইতিমধ্যে জেনেছি দ্বিতীয় বৌদ্ধ সংগীতের পরে বিনয়ের মতপার্থক্যের কারণে বৌদ্ধ ধর্ম প্রমুখভাবে দুটি শাখায় বিভক্ত হয়ে গিয়েছিল। তো এখন কথা হলো কী কারণে বা কারা বিনয় নিয়ে বিতর্কর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এই নিয়ে আমরা দুটি দাবি দেখতে পাই, আর একজন প্রসিদ্ধ ভিক্ষুর মত আমরা এখানে দেখব। প্রথমটি হলো মহাসঙ্গিক দাবি। সারিপুত্র পরিপৃচ্ছা অনুযায়ী সঙ্গীতই হয়েছিল পাটলিপুত্রে। স্থবিররা বিনয়ে নতুন নিয়ম যোগ করতে চেয়েছিল, সংখ্যাগরিষ্ঠ মহাসাঙ্গিক ভিক্ষুরা তা গ্রহণ করেননি, ফলে স্থবিররা আলাদা হয়ে যান। এটা হচ্ছে মহাসাঙ্গিক দাবি। অপরদিকে থেরবাদ দাবি হচ্ছে মহাসাঙ্গিকরাই মূল শাসনবিধি পরিবর্তন করেছিলেন। দুই বিনয় পিটকে পার্থক্য স্পষ্ট, স্থবির বিনয়ে নিয়ম বেশি, মহাসাঙ্গিক বিনয়ে নিয়ম কম। অপরদিকে ভিক্ষু সুজাতর মত, দুই বিনয় একই প্রাচীন উৎস থেকে সমান্তরালে বিকশিত, উভয় পুরনো ও পরবর্তী, দুই ধরনের উপাদানই রয়েছে, যে কোনো একটিকে নিশ্চিতভাবে প্রাচীনতম বলা একটি অতি সরলীকরণ। তবে বেশিরভাগ গবেষক একমত, বিভেদের মূল বিষয় ছিল বিনয়ের নিয়ম, দার্শনিক মতবাদ নয়। এবার আমরা কথা বলবো স্থবিরবাদের তিনটি প্রধান ধারা নিয়ে। একটি হলো সর্বাস্তিবাদ, অপরটি হলো বৈশ্যপুত্রীয় এবং বিভাজ্যবাদ। সর্বাস্তিবাদ, সর্বাস্তিবাদের অ্যাকচুয়াল মিনিংই হচ্ছে সর্ব অস্তি, অর্থাৎ সবই আছে মতবাদ। এই সর্বাস্তিবাদ নিকায়ের প্রভাব ছিল মূলত উত্তর পশ্চিম ভারত, কাশ্মীর ও গান্ধার অঞ্চলে। এদের উপশাখাগুলো ছিল বৈভাষিক, শ্রোতান্ত্রিক, মূল সর্বাস্তিবাদ, বৈশ্যপুত্রীয় বা পুতুগলবাদ বা ব্যক্তিবাদী ধারা। এদের উপশাখাগুলো হল সম্মিতীয়, ধর্মোত্তরীয়, ভদ্রায়নীয় এবং সন্নাগরিক। বিভাজ্যবাদ, যেটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে বিশ্লেষণ করে বলা বা আলোচনা করা।
একটা ধারা, যেটাকে থেরবাদের পূর্বপুরুষও বলা হয়ে থাকে। এবং এটির উপশাখাগুলো হল মহিষাসক, ধর্মগুপ্তক, কাশ্যপীয়, তাম্রপর্ণীয়। বিভজ্যবাদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অ্যান্ড্রু স্কিলটনের মতে ধর্ম বা তথ্যের বিশ্লেষণও ছিল বিভজ্যবাদীদের মূল মতবাদগত জোর। থেরবাদ বিবরণ অনুযায়ী তৃতীয় বৌদ্ধ সংগীতিতে এই দলটি সর্বস্তিবাদী শিক্ষা প্রত্যাখ্যান করে। সম্রাট অশোকের রাজত্বকালে গান্ধার, ব্যাকটেরিয়া, কাশ্মীর, দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কায় মিশনারি কার্যক্রম পরিচালনা করত। তৃতীয় শতাব্দীর মধ্যে মধ্য এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ায় বিস্তার। মতবাদ ব্যাখ্যা করা হয়েছে কথাবস্তুতে। সর্বাস্তিবাদ ও পুদ্গলবাদ উভয় মতবাদকেই এরা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। সর্বাস্তিবাদ বলতো সব ধর্ম সবসময় থাকে, অর্থাৎ অতীত ধর্ম, বর্তমান ধর্ম, ভবিষ্যৎ ধর্ম। তবে বিভাজ্যবাদীরা বলতো অতীত ধর্ম, ভবিষ্যৎ ধর্ম থেকে বর্তমান ধর্মের গুরুত্ব অনেক বেশি। অর্থাৎ তারা বলতো অতীত ধর্ম ফল দিয়ে থাকলে আর বিদ্যমান নয়, ফল না দিয়ে থাকলে কিছু কার্যকারিতা থেকে যায়। বর্তমান ধর্ম কার্যকর এবং বাস্তবে বিদ্যমান, এটি একমাত্র পূর্ণ অস্তিত্বের স্তর। ভবিষ্যৎ ধর্ম এখন অস্তিত্ব বলে ধরা যায় না, সম্ভাবনা আছে, বাস্তবতা নেই। এ কারণেই এদের বলা হয় ডিস্টিংশনিস্টস, যারা পার্থক্য করে বোঝে। বিভাজ্যবাদের 4 শাখা: মহিষাসক, ধর্মগুপ্ত, কাশ্যপীয়, তাম্রপর্ণীয়। এখানে মহিষাসক রিলেটেড কিছু কথা আপনারা দেখতে পাচ্ছেন, যেমন থেরবাদের খুব কাছাকাছি মতবাদ শ্রীলঙ্কাতেও উপস্থিতির প্রমাণ রয়েছে। ধর্মগুপ্তক গান্ধার, মধ্য এশিয়া ও চীনে ব্যাপক মিশনারি কার্যক্রম পরিচালনা করেছে। কাশ্যপীয় আরেক নাম ছিল হৈমবত, উত্তর পশ্চিম সীমান্ত ও মধ্য এশিয়াতে প্রভাব ছিল তাদের। এবং সর্বশেষ হল তাম্রপর্ণীয়, এটা বিভজ্যবাদের একটি শ্রীলঙ্কান শাখা, যেখান থেকে পরবর্তীতে থেরবাদ এসেছে বা থেরবাদ নাম হয়। এই যে আমি বিভাজ্যবাদের 4 শাখাটা উল্লেখ করলাম, বা বলতে পারেন বিভাজ্যবাদের উপশাখা যেগুলো, এগুলো বেসিক্যালি মহাসঙ্গিকের কিছু সোর্স থেকে নেওয়া। তবে বিবরণভেদে এ তালিকায় পার্থক্য দেখা যেতে পারে। একটু আগে আমরা যেটা বললাম যে আজকের বা বর্তমানে থেরবাদ মূলত তাম্রপর্ণীয় থেকেই এসেছে। নিচে আপনারা খেয়াল করলে দেখবেন আমি একটা রেখা অঙ্কন করেছি যে থেরবাদ বেসিক্যালি কীভাবে বর্তমানে বিদ্যমান অবস্থায় এসেছে। স্থবিরবাদ থেকে বিভাজ্যবাদ, তাম্রপর্ণীয়, তাম্রপর্ণীয় থেকে থেরবাদ। এখানে নামের রূপভেদে আপনারা দেখতে পাচ্ছেন, এবং তাম্রসাটীয় তাম্রপর্ণীয়, পালিত তম্বপর্ণীয়, আরেক নাম হলো থেরীয় নিকায়। এবং এখানে অবস্থান ও উত্তরাধিকার সম্পর্কেও বলা হয়েছে। মহিষাসক, মহিষাসকের উৎপত্তি নিয়ে 2টি কথা প্রচলিত, এবং এই 2টি কথা বাসওয়েল ও লোপেস নামক 2জন পণ্ডিতের কথা উদ্ধৃতি আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। প্রথমটি হলো উৎপত্তির দিক থেকে, দ্বিতীয়টি হলো ভাবধারার দিক থেকে। উৎপত্তির দিক থেকে তারা বলেছেন মহিষাসকরা আগে সর্বাস্তিবাদী দলের মধ্যেই ছিল, পরে আলাদা হয়ে নিজেদের দল গঠন করে। ভাগধারার দিক থেকে ধর্মসমূহকে অংশ ভাগে বিশ্লেষণ করে ব্যাখ্যা করত। এটি বিভাজ্যবাদের বৈশিষ্ট্য। অতীত ভবিষ্যৎ নয়, শুধু বর্তমানই আছে, যেটা বিভাজ্যবাদের ধারার সঙ্গে মিলে। তাই আধুনিক গবেষক এদের বিভাজ্যবাদী ধারাতেই রাখেন। কাশ্যপীয়, যারা হৈমবত নামেও পরিচিত, নামটি এসেছে কাশ্যপ থেকে, যিনি সম্রাট অশোকের মিশনারিদের একজন ছিলেন। প্রায় খ্রিস্টপূর্ব 109 অব্দে, অর্থাৎ প্রায় 2215 বছর আগে স্বাধীন শাখা হিসাবে গড়ে ওঠে। থেরবাদ অনুসারে সর্বাস্তিবাদের একটি উপশাখা। মহাসাঙ্গিক অনুসারে বিভাজ্যবাদী ধারার অনুসারীদের থেকে এসেছে। 7ম শতকে হিউয়েনসাং ও ইজিং কাশ্যপীয়দের কিছু অংশকে তখনও জীবিত দেখেছেন। তারা উড্ডিয়ান, অর্থাৎ আজকে পাকিস্তানের সোয়াত উপত্যকা, খোতান ও কুচতে তাদের কার্যক্রম পরিচালনা করত। একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে 7ম শতকের দিকে তাদের অনেকেই মহাযান বৌদ্ধ ধর্ম গ্রহণ করে নিয়েছিলেন। ধর্মগুপ্তক, যেটার মানেই হলো ধর্ম রক্ষাকারী।
নামের অর্থ আরও বিশ্লেষণ করলে আমরা দেখতে পারি ধর্ম মানে ধর্ম বা নীতি, গুপ্তক মানে রক্ষাকারী, অর্থাৎ ধর্ম রক্ষাকারীরা। উৎপত্তি অঞ্চল মহিষাসক থেকে আলাদা হয়ে গঠিত কার্যক্রম গান্ধার, মধ্য এশিয়া ও চীনে, বিনয়ী আজও পূর্ব এশিয়ায় প্রচলিত। এখানে বর্তমানে চীন, জাপান, কোরিয়া সহ পূর্ব এশিয়ার অনেক দেশেই সেখানকার বৌদ্ধ ভিক্ষু ও ভিক্ষুণীরা যে বিনয়টি অনুসরণ করে সেটা হচ্ছে মূলত ধর্মগুপ্তকের বিনয়। মহাযানের সাথে সম্পর্ক কথা যদি বলতে চাই, বুদ্ধযশ নামে একজন অনুবাদক লিখেছেন ধর্মগুপ্তক ভিক্ষুরা মহাযান সূত্রগুলো গ্রহণ ও অনুসরণ করতেন। এবার কথা বলা যাক বিভজ্যবাদের সাথে তাদের মিল কোথায়। 4 আর্য সত্য একসাথে উপলব্ধি হয়, এটি বিভজ্যবাদের সঙ্গে মেলে, সর্বাস্তিবাদের বিপরীত। বসুবন্ধু বলেছেন ধর্মগুপ্তকরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ স্বধর্ম আছে এই সর্বাস্তিবাদী ধারণা মানতেন না। এবার আমরা কথা বলবো সর্বাস্তিবাদ নিয়ে। সর্বযোগ অস্তিযোগবাদ, অর্থাৎ সর্বই আছে, এই মতবাদকেই মূলত সর্বাস্তিবাদ বলা হয়। প্রাচীন বৌদ্ধ সংঘের অন্যতম প্রভাবশালী শাখা স্থবির নিকায় থেকে বিকশিত হয়েছিল। তারা সমস্ত ধর্ম তিনকালেই বিদ্যমান তারা বিশ্বাস করতেন। খ্রিস্টপূর্ব 3য় শতক ও পরে কুষাণ যুগে উত্তর পশ্চিম ভারতের প্রধান সম্প্রদায় ছিল তারা, অর্থাৎ কাশ্মীর, গান্ধার অঞ্চলে তাদের প্রভাব খুবই বেশি ছিল। এবং সম্রাট কনিষ্ক চতুর্থ বৌদ্ধ সংগীতিতে সর্বাস্তিবাদের পৃষ্ঠপোষকতাও করেছেন বলে বলা হয়ে থাকে। প্রথম স্কুল যারা বুদ্ধের শিক্ষা সংস্কৃত ভাষায় লিপিবদ্ধ করেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ মহাবিভাষা শাস্ত্র। বলা হয়ে থাকে চতুর্থ বৌদ্ধ সংগীতিতে সম্রাট কনিষ্ক মহাবিভাষা শাস্ত্র সংকলন তার পৃষ্ঠপোষকতায় সংকলন করিয়েছিলেন। এই মহাবিভাষা শাস্ত্র হচ্ছে মূলত সর্বাস্তিবাদ নিকায়ের অভিধর্ম গ্রন্থ। এই সর্বাস্তিবাদ উপশাখাগুলো নিয়ে আমরা একটু আগে আলোচনা করেছি। এখানে যেটা দেখার বিষয় সেটা হলো এই মূল সর্বাস্তিবাদ যেটা রয়েছে, এই মূল সর্বাস্তিবাদের বিনয় আজকে অর্থাৎ বর্তমানে তিব্বতের বৌদ্ধ ভিক্ষু ভিক্ষুণীরা ফলো করে থাকেন। অর্থাৎ তিব্বতের বৌদ্ধ ভিক্ষুণীগণ এই মূল সর্বাস্তিবাদ বিনয়টাই অনুসরণ করে থাকেন। এখানে আপনারা সর্বাস্তিবাদ ও বিভাজ্যবাদের কিছু তুলনামূলক পার্থক্য দেখতে পাচ্ছেন। থেরবাদী কথাবস্তুতে সর্বাস্তিবাদী মতের বিরুদ্ধে বহু খণ্ডন রয়েছে। এবার আমরা সর্বাস্তিবাদের কিছু উপশাখাগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমটি হলো বৈভাষিক। এটিকে সর্বাস্তিবাদের অর্থোডক্স শাখা হিসাবে বিবেচনা করা হতো। তারা নিজেদের কখনো কখনো যুক্তিবাদের বা কারণবাদের মতবাদ হিসেবে উল্লেখ করত। দার্শনিক বিশ্লেষণ তাদের প্রাচীন ভারতে, বিশেষ করে কাশ্মীরে অত্যন্ত প্রভাবশালী করে তুলেছিল। তাদের মতামত ছিল যে কোনো ঘটনা, উপাদান বা কারণ শুধু এই মুহূর্তে নয়, অতীত, বর্তমান ও ভবিষ্যতেও চিরকাল অস্তিত্বশীল থাকে। সর্বাস্তিবাদের সঙ্গে মূল পার্থক্য ছিল তিনকালে ধর্ম বিদ্যমান হলেও কার্যকারিতা ও প্রভাব বর্তমানেই বেশি। অতীত ও ভবিষ্যতের কার্যকারিতা ধাপে ধাপে বিবেচিত হয়। তারা অভিধর্ম বিশ্লেষণ ও ধর্মের শ্রেণী বিভাজনের মাধ্যমে অধ্যয়ন করত এবং তারা বিশ্বাস করত নির্বাণও ধাপে ধাপে অর্জিত হয়। স্বতান্ত্রিক, যাকে সূত্রতান্ত্রিকও বলা হয়ে থাকে, এটিও সর্বাস্তিবাদের আরেকটি উপশাখা, যাদের কাছে সূত্রই চূড়ান্ত কর্তৃত্ব। বুদ্ধ যা বলেছেন সূত্রে আছে তাই সূত্রই যথেষ্ট। অভিধর্ম গ্রন্থ বা পরে লেখা শাস্ত্র পুরোপুরি কর্তৃত্বপূর্ণ নয়। এই কারণে তাদের সূত্র যেন ঢাকা হয়ে। বিতর্ক ও প্রভাব। সর্বাস্তিবাদীরা ব্যঙ্গ করে তাদের ডাকত দৃষ্টতান্ত্রিক, যারা উদাহরণ দিয়ে ব্যাখ্যা দেয়। অভিধর্মের উপর অতিরিক্ত জোর দেওয়ায় তারা বৈভাষিকদের উপর বিরক্ত ছিল। বসুবন্ধু তার অভিধর্মকোষ ভাষ্যে বহু জায়গায় সত্যান্তরিক দৃষ্টিতে সর্বাস্তিবাদী খণ্ডন করেন। মূল সর্বাস্তিবাদ। সর্বাস্তিবাদ সম্প্রদায়ের একটি উপশাখা পরবর্তীতে কাশ্মীর ও মধ্য এশিয়ায় অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। কখন আলাদা সম্প্রদায় হিসেবে আবির্ভূত হয় তা নিয়ে মতভেদ আছে। সম্ভবত খ্রিস্টীয় 2য় শতকের কাছাকাছি। মৌলিক দর্শন সর্বাস্তিবাদের মতোই, কিন্তু বিনয় ও মঠ পরিচালনায় নিয়মকানুনে পার্থক্য রয়েছে। মূল সর্বাস্তিবাদী বিনয় ছিল অনেক বেশি বিস্তারিত এবং কঠোর। তিব্বতে আজ যে বিনয় বিধি বা সন্ন্যাস আইন প্রচলিত তা মূলত এই সম্প্রদায় থেকেই নেওয়া।
বৎসীপুত্রীয় বা পুদ্গলবাদী প্রাচীন স্থবিরবাদী ধারার একটি গুরুত্বপূর্ণ উপশাখা। তাদের মতামত ছিল 5 স্কন্দের ধারাবাহিকতার মধ্যে এমন এক ব্যক্তিগত সত্তা আছে যা সম্পূর্ণ আত্মা নয়, আবার নিতান্ত শূন্যও নয়। এই পুদ্গলই কর্মফল ভোগ করে নৈতিক সিদ্ধান্ত নেয় এবং জীবন থেকে জীবনের সংযোগ বজায় রাখে। প্রচলিত অনাত্মা তত্ত্বের সঙ্গে সংঘর্ষ সৃষ্টি করায় অন্য দার্শনিক গোষ্ঠীগুলো তাদের করা সমালোচনা করত। বৎসীপুত্রীয়দের 4টা উপশাখাগুলো হলো সম্মিন্দীয়, ধর্মোত্তরীয়, ভদ্রায়নীয়, সন্ন্যাকরী। এই 4টি শাখায় পুদ্গল মতবাদে বিশ্বাস করত। পার্থক্য ছিল মূলত অঞ্চল ও প্রভাবে। সম্মিতীয় বৃহত্তম অমহাযান সম্প্রদায় বৎসীপুত্রীয় সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন হয়ে উদ্ভব, যা নিজে বৃহত্তর স্থবির পরম্পরার অন্তর্ভুক্ত। খ্যাতনামা বৌদ্ধবিদের মতে সে সময়ের ভারতে অন্যতম বৃহত্তম অমহাযান সম্প্রদায়। প্রধান মতবাদ ব্যক্তির বাস্তব অস্তিত্বের স্বীকৃতি, যা তাদের অন্যদের থেকে আলাদা করে। মহাযান মতবাদের প্রতি কঠোর বিরোধিতার জন্য বিশেষভাবে পরিচিত। জানা যায় তারা মহাযান ও বজ্রযান সম্প্রদায়ের গ্রন্থ ও মূর্তি পর্যন্ত ধ্বংস করত। লক্ষ্য ছিল বুদ্ধের মূল ও প্রামাণ্য উপদেশ সংরক্ষণ, ফলে কঠোর রক্ষণশীল হিসাবেও পরিচিত ছিল। ধর্মোত্তরীয় ও ভদ্রায়নীয় A.K. ওয়ার্ডারের মতে এই সম্প্রদায় সম্পর্কে নিশ্চিত তথ্য খুবই কম। ভিত্তিস্থল অপরান্ত অঞ্চল, বর্তমান মহারাষ্ট্রের উপকূল। কেন্দ্র ছিল প্রাচীন বন্দরনগর সুরপারক, তৎকালীন গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। দর্শনে মহাসঙ্গিকদের সঙ্গে বহু সাদৃশ্য বহন করত। ভদ্রায়নীয় অবস্থান সুপারক বন্দরের ঠিক পেছনে মহারাষ্ট্রের মালভূমির সীমানায়, বিশেষভাবে নাসিক নামে পরিচিত অঞ্চলে। মতবাদ ও আচার অনুশীলন সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না। ভৌগোলিক অবস্থান দেখায় তারাও মহাসঙ্গিক প্রভাবিত পরিবেশেরই অংশ ছিল। সন্ন্যাগরিক, যাকে ছান্দগিরীয় বা ছন্নাগিরিকাও বলা হয়, প্রাচীন বৌদ্ধ পরম্পরার একটি ক্ষুদ্র উপসম্প্রদায়। উদ্ভূত হয়েছিল বৎসীপুত্রীয় শাখা থেকে। বৎসীপুত্রীয়রা আবার উদ্ভূত হয়েছিল বৃহত্তর পুদ্গলবাদী আন্দোলনের ভিতর থেকে। পুদ্গল মতবাদে দৃঢ় বিশ্বাসী এই ব্যক্তি 5 স্কন্দের সঙ্গে পুরোপুরি অভিন্ন নয়, সম্পূর্ণ পৃথকও নয়। উদ্দেশ্য ছিল স্থায়ী আত্মা ধরে না নিয়েই ব্যক্তিগত ধারাবাহিকতা, কর্মফল ও পূর্ণজন্মের ব্যাখ্যা দেওয়া। ঐতিহাসিক নথির অভাবে তাদের প্রতিষ্ঠাতা নির্দিষ্ট আচার ও আঞ্চলিক প্রভাব আজও অস্পষ্ট। এর পরবর্তী ভিডিওতে আমরা মহাসঙ্গীক সম্বন্ধে জানার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব তাদের শাখা ও উপশাখাগুলো সম্বন্ধে, এবং আমরা এটা জানারও চেষ্টা করব যে মহাসঙ্গীক থেকে পরবর্তীতে কিভাবে মহাযানের অনেক বিষয়বস্তু এসেছে।